নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 26-এর ভোটের আগেই সরগরম সিঙ্গুর, আর এবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় সিঙ্গুরবাসী। 18 জানুয়ারি সিঙ্গুরে সভা করেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর থেকে শিল্পের স্বপ্ন ফেরি প্রধানমন্ত্রীর। আর সিঙ্গুর থেকেই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি নিয়ে ডেডলাইন। জেলা শাসকদের বৈঠকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর। 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি। 28শে জানুয়ারির মধ্যে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি। সিঙ্গুর থেকেই বাংলার বাড়ির টাকা দেওয়ার সম্ভাবনা। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বরণেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাঁদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেটাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। দায়িত্ব নেওয়ার আগে রাতেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নীতিন নবীন। মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেই বার্তাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। विधानसभा हो या स्थानीय निकाय, बीजेपी की स्ट्राइक रेट अभूतपूर्व रही है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। 26-এর ভোটে বাংলা জিততে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বঙ্গ সফরে এসে বারবার এই অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার দিন নীতিন নবীনের মুখেও অনুপ্রবেশের কথা। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहां चीजें बदल रही हैं और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। সাধারণত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতিরা। কিন্তু নীতিন নবীন বৈঠক করেছেন দায়িত্ব নেওয়ার আগেই। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। সোমবার রাতে তিনি বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন। 28শে জানুয়ারি তার বঙ্গ সফরে আসার সম্ভাবনা। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটিং গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পরে এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার।
সুকান্তের পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই দলেই এখন নতুন ক্যাপ্টেন। বাংলার 22 গজে এই জুটি কেমন পারফরমেন্স করে সেটা বোঝা যাবে ভোটের ফলে। বাংলা চ্যালেঞ্জ হয়তো আগে মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ প্রস্তুত। পরিবর্তন আর 2 মাস বাকি। ধর্মের রাজনীতি শেষ করুন, উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি। নিউজ 18 বাংলা। বিজেপিতে নবীন বরণ। 45 বছরের নীতিন নবীনই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি, সবচেয়ে কম বয়সী বিজেপি সভাপতি। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। বিজেপির নেতৃত্বে এবার নবীন মুখ নিতিন নবীন। 45 বছরের নিতিনের কাঁধেই দেশের শাসক দলের দায়িত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডার উত্তরসূরি বেশ কয়েকদিন আগেই বেছে নেওয়া হয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের। সেটাই হলো মঙ্গলবার। দিল্লিতে নবীন বরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। নতুন সভাপতিকে অভিনন্দন জানালেন, দায়িত্বও বুঝিয়ে দিলেন। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। माननीय नितिन नवीन जी हम सभी के अध्यक्ष हैं और उनका दायित्व सिर्फ भाजपा को भी संभालना इतना नहीं है, एनडीए के सब साथियों के बीच भी उन्होंने तालमेल का बहुत बड़ा दायित्व भी देखना होता है। नितिन जी ने हमेशा जब जब जो जहां जहां जो जिम्मेवारी मिली, अपने आप को उन्होंने साबित किया है। বিজেপির ইতিহাসে নিতিনই সব থেকে কম বয়সী সর্বভারতীয় সভাপতি। নিতিনের রেকর্ড ভাঙলেন আর এক নিতিন, নিতিন গডকরি। বিজেপির সর্বভারতীয় সভাপতি হন 52 বছরে। এবার নিতিন নবীন হলেন 45 বছর বয়সে। नितिन जी खुद भी एक प्रकार से मिलेनियल है। वो उस जनरेशन से हैं जिसने बचपन में रेडियो से सूचनाएं पाई और आज एआई के भी एक्टिव यूजर है। জন্ম রাজনৈতিক পরিবারে, বাবা ছিলেন বিজেপির নেতা। গেরুয়া রাজনীতিতে নিতিনের উত্থান ছাত্র জীবন থেকে। প্রথমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারপর বিজেপির যুব মোর্চা। বিহার বিজেপির যুব মোর্চার সভাপতি। 2006 উপনির্বাচনে জিতে পাটনা পশ্চিম থেকে বিধায়ক। 2010 থেকে বাঁকিপুরের বিধায়ক। এবারও বিধানসভা ভোটে বাঁকিপুর থেকে জিতেছেন নিতিন। 2021 থেকে তিনি বিহারের মন্ত্রী। নিতিন নবীন শুধুমাত্র নিজে জিতেছেন তাই নয়, একাধিক ভোটে দলকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 2023-এ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছিল নিতিনকে। কংগ্রেসের হাত থেকে ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। 2024-এর লোকসভা ভোটেও ছত্তিশগড়ে ভালো ফল করে পদ্ম শিবির। এবার নিতিনের বিহারেও বিজেপির দুর্দান্ত ফল। সেই নিতিনের কাঁধেই এবার বিজেপির দায়িত্ব। তবে বিজেপির নবীন সেনাপতির সামনে চ্যালেঞ্জও প্রচুর। কয়েক মাসের মধ্যেই 5 রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল। সামনেই এই 5 রাজ্যে ভোট। এর মধ্যে শুধুমাত্র অসমে বিজেপির সরকার, কিন্তু বিজেপি চায় বাকি রাজ্যগুলিতেও পদ্ম ফোটাতে। সভাপতি হয়েই নিতিন নবীনের কাছে এটা বড় চ্যালেঞ্জ। माननीय नितिन नवीन जी, मैं कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। নিউজ 18 বাংলা। ভোটের আগে কি গ্রুপ সি ডির পরীক্ষা? নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তরের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষার মার্চের প্রথম 2 রবিবার পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সি ডিতে আবেদন প্রায় 16 লক্ষ চাকরি প্রার্থীর। নবান্নের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি। ভোটের আগে কি গ্রুপ সি ডির পরীক্ষা? নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তরের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষা। মার্চের প্রথম 2 রবিবার পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সি ডিতে আবেদন প্রায় 16 লক্ষ চাকরি প্রার্থীর। নবান্নের অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি।
আদিবাসী খুনের অভিযোগে অগ্নিগর্ভ অসম, 2 আদিবাসী যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদ। কোকরাঝাড়ে অবরোধ, আগুন তুলকালাম। কমান্ডো ফোর্সের অস্থায়ী ক্যাম্পে আগুন, দোকান বাইক গাড়িতে ভাঙচুর আগুন, আর সামাল দিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। অশান্তি রুখতে কোকরাঝাড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আদিবাসী খুনের অভিযোগ অগ্নিগর্ভ অসম, 2 আদিবাসী যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদ। কোকরাঝাড়ে অবরোধ, আগুন তুলকালাম। কমান্ডো ফোর্সের অস্থায়ী ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়, দোকান বাইক গাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই সামাল দিতেই পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। অশান্তি রুখতে কোকরাঝাড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ। মদের আসরে বচসায় খুন, শ্যামনগরে মদ্যপ অবস্থায় 3 জনের ঝগড়া। আর এই বচসার জেরে প্রভুরের গলায় কোপ যুবকের, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মূল অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। আশেপাশে লোক চিলেমিলি করেছে, আমাদের বললো ওখানে একটা লোক পড়ে আছে, গোড়ার দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা দৌড়ে গেলাম, দেখছি আমার বাবা যে মেরেছে ও গাড়ি ছিল, আমরা ধরেছি, চাকু না চাপড় দিয়ে মেরেছে। ট্যাব ইনজুরি আছে এরকম খবর পেয়েছি। অ্যাকিউজকেও আমরা ধরেছি, একদম প্রিলিমিনারি স্টেজে আছে। অ্যাকিউজকেও যেহেতু ধরে ফেলেছি, বাদ বাকি ঘটনাগুলো আমরা রিকনস্ট্রাকশন পরবর্তীকালে যখন করব এবং কেন কি কারণে স্ট্যাব করেছে এগুলো পরবর্তীকালে আপনাদেরকে ডিটেল জানিয়ে দেবো। শুনেছি যে ছুরি চালিয়েছে। গরু পাচারের অভিযোগে বিক্ষোভ, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে বিক্ষোভ। রাতেই জঙ্গলে গরুর ডাক শুনে সন্দেহ হয়। আরো বিস্তারিত জানাবে রাজকুমার, রয়েছে আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই জুড়ে না। দেখো, এই যে অসম এবং বাংলা এই পথে কিন্তু গরু পাচারের অভিযোগ দীর্ঘদিন থেকে মানুষজন অভিযোগ করছিল যে এই পথে কিন্তু গরু মোষ পাচার হয়, এবং গতকাল রাতেও কিন্তু এইরকম অভিযোগের ভিত্তিতেই কিন্তু লরি আটক করা হয় এবং লরি খুঁজে পাওয়া যায়। তারপরে দেখা যায় যে লরি ভর্তি গরু রয়েছে। স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হন এবং ক্ষোভ প্রকাশ করেন, বিক্ষোভ প্রকাশ করেন। যদিও এই ঘটনাস্থলে পরে পুলিশ পৌঁছায় এবং পুলিশ পৌঁছে কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই গরুগুলো বৈধ না অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। শীতে নেই শীত, অনেকেরই গায়ে নেই সোয়েটার, মাঘে ঘাম। আগামী 7 দিন রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। একদমই ঠান্ডা নেই। গত সপ্তাহে ভালোই ঠান্ডা ছিল, তো আইসক্রিম ইজ দ্য রেসপাইট ফর নাও। আমি জ্যাকেট নিয়েই বেরোইনি। না, ঠান্ডা একদমই লাগছে না, বরঞ্চ গরমই লাগছে। আর আইসক্রিমটা ওই জন্যই খাওয়া। আর এতে হালকা একটা স্কার্ফ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কথাই বলে 1 মাঘে শীত যায় না, মাঘের শীতে নাকি বাঘ পালায়। মাঘ আর শীত নিয়ে কত কথা। এখন মাঘ মাস, শীতকাল, কিন্তু শীত কোথায়? মাঘে ঘাম, মাঘে আইসক্রিম, লস্যি। হঠাৎ করে পাল্টি খেয়ে গেল পুরোটাই। একটা ঠান্ডা, হঠাৎ করে গরমটা পড়ে গেল, এর জন্য লস্যি। এখন দিনের দৈর্ঘ্যও বাড়ছে, তার জন্য দিনের তাপমাত্রাও কিছুটা বেড়েছে। এই সময় যখন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আসে, সক্রিয় পশ্চিম ঝঞ্ঝা চলে যাওয়ার পরে ন্যাচারালি আমাদের এই সময় তাপমাত্রা, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার কথা এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সব থেকে কম যেটা থাকে সেটা হচ্ছে আপনার জানুয়ারির প্রথম থেকে আপনার জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত। সূর্যালোকের পরিমাণ যদি আপনার বাড়ে ধীরে ধীরে, তাহলে তাপমাত্রা, দিনের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বুধবার থেকে আগামী 7 দিন রাজ্যের সব জেলায় তাপমাত্রা বাড়বে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই রেঞ্জটা 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। এই তাপমাত্রা যেটা, এটা
স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে সামান্য একটু বাড়তে পারে, আবার দুদিন পরে সামান্য একটু কমবে, আবার যদি আমি ডে ওয়াইজ বলি আবার তারপরে আবার একটু বাড়বে। এরকমভাবে এখন ও একটু ±1-2 ডিগ্রি ওঠানামার মধ্যেই থাকবে। নিউজ 18 বাংলা। দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, পশ্চিমে ঝঞ্ঝায় থমকে রয়েছে উত্তরে হাওয়া, পূবালি বাতাসের সঙ্গে ঢুকছে জলীয় বাষ্প। কলকাতা সহ দক্ষিণের জেলায় চড়ল পারদ। কেমন থাকবে ওয়েদার, কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেমন আবহাওয়া থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, তাপমাত্রা বাড়ছে, শুধুমাত্র যে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে এমনটাই নয়। যেমন গতকাল 14 ডিগ্রির ঘরে ছিল, আজও 15 ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস। তবে উল্লেখযোগ্যভাবে দিনের তাপমাত্রা বেড়েছে, দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। গতকাল যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাতে দেখা যাচ্ছে উলুবেড়িয়াতে 30.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 ডিগ্রি ছুঁয়েছে। এছাড়াও কলাইকুণ্ডাতে 29.6, ডায়মন্ড হারবারে 29.6 এবং ঝাড়গ্রাম এবং আসানসোলেও 29.5 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকেও 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শুধু রাতের তাপমাত্রা নয়, দিনের তাপমাত্রাও বেশ কিছুটা বেড়েছে। আর তার ফলে বেশ একটা গরম অনুভূতি আসছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা, আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়াতে একেবারে বাধা পড়েছে, আর তাই তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আর তাপমাত্রা বাড়ার কারণেই এই যে একটা অনুভূতি, যে শীতের আমেজ, সেটা দিনের বেলায় কার্যত উধাও হচ্ছে। সকালের দিকে হালকা কুয়াশা এবং দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় তো বটেই, জেলার ক্ষেত্রেও একটা প্রভাব পড়ছে, তাপমাত্রা বাড়ছে। তাই দিন ও রাতের তাপমাত্রা একসঙ্গে বাড়াতে এই সমস্যা, অর্থাৎ যে একটা গরমের অনুভূতিটা অনেকটা বেশি হচ্ছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের আপডেট নিলাম এবং উত্তরের আপডেট আমাদের নিতেই হচ্ছে। পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা, উত্তরবঙ্গের জেলায় জাঁকিয়ে শীত জারি রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, কেমন রয়েছে আজ সকাল থেকে পাহাড়ের কি ছবি জানবো। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, সকাল থেকে পাহাড়ে কেমন ঠান্ডা রয়েছে? দেখো, পাহাড়ে কিন্তু ঠান্ডা কিন্তু অপরিবর্তিত রয়েছে। দার্জিলিং এর তাপমাত্রা 7-এর কাছাকাছি, অন্যদিকে কালিম্পং খানিকটা পারদ বাড়লেও কিন্তু ঠান্ডা অনুভূতি রয়েছে। কালিম্পং এর তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রির কাছাকাছি। তবে দার্জিলিং এবং কালিম্পং কিন্তু সকাল থেকে মেলা রয়েছে, বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা, অর্থাৎ ঠান্ডা খুব হালকা কিন্তু হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে সমতলে একেবারে ধন্যবাদ। নদিয়া চাপড়ায় গ্রামীণ হাসপাতালে নতুন বিল্ডিং এর উদ্বোধন। বেডের সংখ্যা 30 থেকে বেড়ে হলো 90। আর আরেকদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নতুন সেতুর জন্য বরাদ্দ 2,42 লক্ষ টাকা। জলপাইগুড়ির বানারহাটের গ্রামে তৈরি হচ্ছে নতুন সেতু। গ্রামীণ হাসপাতালে তৈরি হয়েছে নতুন বিল্ডিং। এখানে রয়েছে 60টি বেড। নতুন ভবনের উদ্বোধন করেন কৃষ্ণনগরের সাংসদ। নদিয়ার চাপড়া গ্রামীণ হাসপাতাল। চাপড়া ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা, কিন্তু হাসপাতালে 30টি বেড। অভিযোগ, অনেক সময় রোগীদের পাঠিয়ে দেওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে, প্রায় 20 কিলোমিটার দূরে। এতে রোগী এবং পরিজনদের ভোগান্তির এক শেষ। তাই গ্রামীণ হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ। সাংসদ তহবিল এবং চাপড়া পঞ্চায়েত সমিতির ফান্ড মিলিয়ে প্রায় 60 লক্ষ টাকা খরচে তৈরি হয় নতুন বিল্ডিং। যেখানে রয়েছে 60টি বেড। শক্তিনগর যেতে হতো আমাদের, বেডের সমস্যা হতে বলে, এখন সেই সমস্যাটা আশা করছি হবে না। এখানেই ট্রিটমেন্টগুলো হবে, আরও সব ল্যাব ট্যাব হচ্ছে, এর জন্য আমরা সব খুশি। একটা সেপারেট এমার্জেন্সি ওয়ার্ড, একটা আইসোলেশন ওয়ার্ড, ম্যাটারনিটি ওয়ার্ড, এগুলো আমরা করা হয়েছে। আগামী দিনে এই যে বিল্ডিংটা আছে, এখানে একটা ছোট ওটি করারও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আরও হোপফুলি পরিষেবা ভালো করতে পারবো, আর উন্নতি করতে পারবো। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 1 নম্বর ব্লক। এখানকার গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোহাবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে পিতানু নদী। ওপারে নদিয়ার চাকুলিয়া। নদী পারাপার করতে হয় নৌকায়, না হলে 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।
সেতুর জন্য বরাদ্দ করা হয় 2,42 লক্ষ টাকা। রবিবার তারই শিলান্যাস হয়ে গেল। এপার আর ওপার মিলিয়ে 20 থেকে 22খানা গ্রামের লোক উপকৃত হবে। সংযোগকারী ব্রিজ গোয়ালপুকুর 1 এবং গোয়ালপুকুর 2 অবশ্যই 100% খুশি। অনেক দিনকার আমাদের ডোভাবাড়ির লোকের আশা যে এই ব্রিজটা হোক। খুশি আপনারা? এটা নিয়ে আমরা পাড়ার লোক, আমরা সাধারণ লোক, গোয়াগা 2GPর লোক সবাই খুশি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লক, এখানকার কদমতলার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদীর ওপর ছিল বাঁশের সাঁকো। দুপারের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা। গত বছরের বর্ষায় সেই সাঁকো ভেঙে যায়। স্থানীয়দের দাবি এরপর নিজেদের উদ্যোগে অস্থায়ী সাঁকো তৈরি করেন। সেখান দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত। এই সাঁকোর কাছেই তৈরি হচ্ছে সেতু। বরাদ্দ করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। অভিযোগ সেই কাজই চলছে ধীর গতিতে। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। রাস্তাটা পোলটা কোনো কিছুই হচ্ছে খুব দীর্ঘদিন, 10 দিন হচ্ছে তো 1 মাস বন্ধ। আপনারা বলেছেন প্রশাসন? হ্যাঁ, আমরা বলেছি তো, তারা বলছে হবে, পয়সা এলে হবে, পয়সা পাচ্ছি না। এই ফান্ড পঞ্চায়েত সমিতি থেকে সংকুলন একবারে অ্যাটাস্টেজ করা যাচ্ছে না, যাতে ফান্ড পরবর্তী ধাপে ধাপে হচ্ছে। এলাকার মানুষজন চাইছে যে ভালোভাবে হোক, এবং এটি হলে প্রায় 15 থেকে 18 কিলোমিটার রাস্তা কমে যাবে। জলপাইগুড়ির বানারহাট, এখানকার প্রধান পাড়া দিয়ে বয়ে গিয়েছে বুড়া কালুয়া নদী। স্থানীয়দের দাবি এই নদীর ওপরে এতদিন কোনো সেতু ছিল না, বর্ষা ছিল সাঁকো। এবার সেখানে তৈরি হবে সেতু। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে সেতু তৈরির কাজ। ভালো লাগছে, এটা সমাজের উন্নতি হচ্ছে। এটা তো দীর্ঘ প্রায় 15 বছর আগের থেকে দাবি। সেতুটা হলে আমাদের এবং পার্শ্ববর্তী বা প্রতিবেশী সকলেরই সুবিধা হবে। নিউজ 18 বাংলা।